বন্ধুত্বের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে উপহার হিসেবে বাংলাদেশে 3টি আধুনিক হাসপাতাল স্থাপন করবে চীন। তিস্তা অঞ্চলে স্থাপন করা হবে সেই হাসপাতাল। এতে করে আধুনিক সুবিধা বঞ্চিত উত্তরাঞ্চলের স্বাস্থ্য খাতে দেখা দেবে নতুন সম্ভাবনা। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। আর শেখ হাসিনা যে কত বড় মৃত্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্যে। হাজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে ভালোই লাগিছে মাশাআল্লাহ। কসু খেতে ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানি, ওই কোম্পানি ইসরায়েলি বিনিয়োগ করেছে। তাই মেলা গ্রুপ থেকে রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস হাজারি হুজুর পিন দিছে, মেলা খারাপ কাট করছে হাজারি হুজুর। তাই তো কইছে কসু খেতে, তাই কইছে না। হ্যাঁ, কসু খেতে আসলে সমস্যা কই? তার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ, দেখতে ভালো মাশাআল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিতে। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে। ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে। ভাই কে কি বলবেন ডাজন্ট ফ্যাক্ট। বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল। রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে, বিষয়টা ভালো লাগছে যে আমরা নই একা। বিএনপি সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে ডক্টর ইউনূস নিজেই কঠিন ইঙ্গিত দিলেন। ইজ ভেরি সিগনিফিকেন্ট। চমৎকার হলো। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিচ্ছিন্নভাবে বাড়তে দেখা যায় চুরি, ডাকাতি, লুটতরাজ ও চাঁদাবাজি। এতদিন এইসব ঘটনা রাজধানীর বাইরে বেশি লক্ষ্য করা হলেও এবার রাজধানী ঢাকাতেই ধরা পড়ল ভয়াবহ চাঁদাবাজির দৃশ্য, যেখানে বিএনপি নেতা পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল সেই 1/11 সরকারের পর সেটা মানে চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। মানে আমাদের লোকাল ভাষায় বলে যে পাঁচাঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে ভালোই লাগিছে মাশাআল্লাহ। কসু খেতে ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানির, ওই কোম্পানি ইসরায়েলি বিনিয়োগ করেছে। তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন দিছে, মেলা খারাপ কাট করছে আজারি হুজুর। তাই তো কইছে কসু খেতে, তাই কইছে না। হ্যাঁ, কসু খেতে আসলে সমস্যা কই? তার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ, দেখতে ভালো মাশাআল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিতে। তারা দেশ ছাড়া করেছিল, এখন লাগিছে পিছে। কিছুদিন পরপরই পিছে লাগে। ওই যে দুদুও লাগিছিল পিছে, দিসিয়াটা শান্টিং থেমে গেছে। কিন্তু যে কথাটা কইছে সেটা কি যৌক্তিক কথা? কচু খেতি আমার আগ্রহের বিষয় না, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। এটা মেলা বিতর্কের বিষয় আছে, একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল। আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি। আসেন আল্লাহর নামে শুরু করি। পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন? আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম। তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয়, কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল। কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে, অঙ্ক কইসা কিন্তু আন্দারে কুন্দারে না। আসেন দেখি বয়কট কি, কেন, কিভাবে এটা কাজ করে। বয়কটের উদ্দেশ্য 3টা। একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া, 2 ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা টের পায়, 3 নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা। ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই, খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম, মনে আছে না? প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সাবান, শ্যাম্পু, ভোজ্য তেল, টুথপেস্ট, নারকেল তেল ইত্যাদি, যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে, এমনকি মুদির দোকানেও থাকে, ক্রেতা দেখে কিনতে পারে। এর কারণ ছিল সব মানুষ কেনে, ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে, যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে। আমাদের প্রত্যেকদিন লাগে এমন পণ্য, এইগুলোই ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আমরা কেন এটা টার্গেট করেছিলাম বুঝেনি, মাথায় রেখেন, কামে দিবে এই সমস্ত কচু খেতে ফাইট দিতে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতে ভারতের 3য় চাকরির খাত, প্রায় 30 লাখ লোক কাজ করে এফএমসিজি সেক্টরে। ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে 15 থেকে 16% ছিল যে সময় আমরা শুরু করেছিলাম। এই খাতের গ্রোথ 10 থেকে 12%। প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টরের গ্রোথ হচ্ছে 7 থেকে 8%, এটা ভারতের জিডিপির সমান। দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তার গ্রোথ 4 থেকে 5%, যা জিডিপি গ্রোথের চাইতে কম। তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিজির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল, সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে। এই সেক্টরের গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি, শুধু বেশি না, 1.5 গুণ। তো এফএমসিজি বয়কটে আমাদের লাভ কি?
একমাত্র এফএমসিজি বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায়, এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত। 2 নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ, কারণ সেটা সেলফে থাকে। 3 নাম্বার কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এই পণ্য যারা বেচে তারা বাকিতে এনে বেচে, বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তে পণ্য তোলা হয় দোকানে। 4 নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে। ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে, ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও। 5 নাম্বার এফএমসিজির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে। হয়েছিল কিন্তু, দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল, দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে। 6 নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে, যেমন শেলফে অবিকৃত পণ্য, দোকান থেকে পণ্য ফেরত দেওয়া, পণ্য বেচার মরিয়া চেষ্টা, অফার, ডিসকাউন্ট, এগুলো দৃশ্যমান হবে। মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে। এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময়, এটা বয়কট করো, ওইটা বয়কট করো, রেলের বডি বয়কট করো, ইন্ডিয়ান বাস বয়কট করো, ট্রাক বয়কট করো, ইলেকট্রিসিটি বয়কট করো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি। মানে ভাবখানা এমন, আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি, বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি। যাই হোক, এই অমুকটা কেন বয়কট করলো না, অমুকটা কেন বয়কট করলো না, এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক। আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা, এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কচুখাতি একই অ্যাটিটিউড করছে, কারণ ওর লাগিছে। ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে, তো নিজে লেখে, হারেজ বলে পত্রিকাত লেখে ওই, হ্যাঁ ইসরায়েলের পত্রিকা, ওটার সমস্যা নাই। রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই, এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই, তাও ওই লাগিছে। তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না, রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না। রেবান এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকা, নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনীর পাইলটদের জন্য তৈরি, অ্যাভিয়েটার বলে, অ্যাভিয়েটার সানগ্লাস খুবই জনপ্রিয়তা পায়, জিয়া পড়তো, বাইডেন পড়তো। 1999 সালে বাউশ অ্যান্ড লম্ব রেবান বিক্রি করে দেয় ইতালির লাক্সাটিকা গ্রুপকে, এসসিলার লাক্সাটিকা কোম্পানি। এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে। তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতেছেন, তাহলে রেবানকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে, এবং মালিক এসসিলার লাক্সাটিকা। রেবান সানগ্লাস কই তৈরি হয়? মূলত ইতালি এবং চীনে তৈরি হয়। তার মানে রেবানের উৎপত্তি আমেরিকা হইলেও এখন এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেয়, এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো? কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল, ইসরায়েলি স্টার্টআপ কোম্পানি, মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না, ছোট কোম্পানি হিসেবে শুরু করে, কিন্তু তাদের টেকনোলজি ভালো, প্রোডাক্টও ভালো, কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না, এগুলোকে বলে স্টার্টআপ। পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি, এভাবেই চলে আর কি। ওরাই যে হিয়ারিং এর টেকনোলজি নিয়ে কাজ করে, মানে যারা কানে কম শোনে, তারা কানের যন্ত্র লাগে না, সেটা নিয়ে কাজ করে। এই কোম্পানিকে 2022 সালে অধিগ্রহণ করে, মানে কিনে নেয় এসিলার লাক্সাটিকা, যারা রেবান ব্র্যান্ডের মালিক। তো ইসরায়েল স্টার্টআপ গুলো সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন, এটা একটু বুঝে নিই, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো। ইসরায়েলি স্টার্টআপ গুলোর এত চাহিদার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে, যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে। এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা। ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্টআপ নেশন, কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মেডিকেল টেকনোলজি, এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত। অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, বিশেষ করে ইউনিট 8200, এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশলী এবং উদ্যোক্তা বেড়ায় আসে, যারা পরে উচ্চমানের প্রযুক্তি স্টার্টআপ গড়ে তোলে ইসরায়েলে। বিএনপির সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে ডক্টর ইউনূস নিজেই কঠিন ইঙ্গিত দিলেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট, চমৎকার ঘটনা। দর্শক, আপনারা দেখছেন যে বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের খেলা মেতেছে। বিএনপি আমাদের রক্তক্ষয়ী, রক্তস্নাত জুলাই বিপ্লবকে অস্বীকার করছে আনুষ্ঠানিকভাবে, প্রকাশ্যে পোল্টি মেরে, মুনাফিকি করে জুলাইকে জনগণকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে কন্টেইন করে ধরে রাখার ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবেই ভারতের বিরুদ্ধে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্টের, এটাকে নানানভাবে অস্বীকার করছে, এবং এটা অস্বীকার করতে যে তাদেরকে মুনাফিকি করতে হচ্ছে, তারপরও লজ্জা হচ্ছে না। যেমন এই যে সালাউদ্দিন আহমেদ ধরাটা কি খেয়েছে দেখেছেন না? সালাউদ্দিন আহমেদ দেশে এসে এসালমের টাকায় লালিত পালিত হয়ে বাংলাদেশে যখন আসলো দ্বিতীয় স্বাধীনতার পর, তখন বললো যে এটা যুগান্তকারী বিপ্লব, ঐতিহাসিক বিপ্লব, বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন বিপ্লব। বিএনপি সবাই এটাকে বিপ্লব বলতো। তারেক রহমান বিপ্লব বলেছে, দ্বিতীয় স্বাধীনতা বলেছে, মুক্তিযুদ্ধ বলেছে। তারেক রহমান বলেছে, আমরা যাদেরকে জিজ্ঞেস করি তারাই বলে এটা দ্বিতীয় স্বাধীনতা, আমরা স্বাধীন হয়েছে। স্পষ্ট তারেক রহমান 7 তারিখ বলেছে। এখন এসে বলছে না, এটা দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না, বিপ্লব বলা যাবে না। আবার প্রত্যেকদিন নাকি ডক্টর ইউনূসকে মনে করিয়ে দিবেন যে আপনারা অনির্বাচিত সরকার, মানে কি আপনারা চলে যান। তো দর্শক, এই যে বিএনপির তৎপরতাগুলো, এই তৎপরতাটা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। ব্যক্তি ডক্টর ইউনূসকেও বিএনপির লোকজন বিতর্কিত করার চেষ্টা করছে। এমনকি আমি অবাক যে বিএনপির যে ভাড়া করা ইউটিউবার যারা আছেন, ডাক্তার জাহেদ বা এরা, এদেরকে দেখলাম হাসিনার যুক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দিচ্ছে। ওই যে হাসিনা যে কারণে ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে স্যাক করেছিল, ওই যুক্তি দিচ্ছে যে না, ডক্টর ইউনূস বয়স শেষ, তিনিই একমাত্র বিকল্প না। এটা তিনি আগেও তো ভুল করেছিলেন, তার বয়স শেষ হয়ে যাওয়ার পরও কেন তিনি গ্রামীণ ব্যাংকের পদ ধরে রাখবেন, অমুক তমুক। এই যুক্তিগুলো এখন ডাক্তার জাহেদরা দিচ্ছে। আপনি চিন্তা করেছেন যে হাসিনার যুক্তি ছাড়া, হাসিনার ন্যারেটিভ ছাড়া, ইন্ডিয়ান ন্যারেটিভ ছাড়া বিএনপি রাজনীতি একদম চলে না। বিএনপিকে যদি তার প্রতিপক্ষকে গালি দিতে হয়, তাও ওই আওয়ামী লীগের
ন্যারেটিভ ধার করে গালি দিতে হয়, আলবটর বলতে হয়, রাজাকার বলতে হয়, যেটা আবিষ্কারক আওয়ামী লীগ। এরা গালিও আবিষ্কার করতে পারে না, কিচ্ছু পারে না। তো দর্শক, এই যে তৎপরতা যেগুলো আমি বললাম, এর বিরুদ্ধে সরকারের লোকজন তো বিভিন্ন বক্তব্য দিচ্ছেই, এবং সরকারের পক্ষ থেকে আমরা বা জনগণ সবচেয়ে বড় কার্যকর কথা বলছে। জনগণ জোরালোভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করছে, বিএনপিকে গালাগালি করছে, বিএনপি এই বক্তব্য প্রত্যাখ্যান করছে। জনগণ বিপরীতে বলছে যে আমরা প্রফেসর ইউনূসকে 5 বছর চাই। এবার আসেন প্রফেসর ইউনূসের নিজের একটা বক্তব্য, দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। দেশ গড়ার সুযোগ দিয়েছে 24-এর গণঅভ্যুত্থান, প্রধান উপদেষ্টা। এই লাইনটাই প্রফেসর ইউনূসের পক্ষ থেকে একটা জবাব। মানে বিএনপি কি বলছে যে এটা একটা গণঅভ্যুত্থান, মানে এমন ভাবে উপস্থাপন করেছে এটা কিছুই না, এটা দেশ গড়া সংস্কার অমুক কিছু না, এটা জাস্ট ক্ষমতার পরিবর্তন, মানে আওয়ামী লীগের হাত থেকে বিএনপি ক্ষমতা দেয়। 24-এ এর চাইতে বেশি কিছু ঘটেনি। তো দেশ গড়া অমুক, এই যে বিপ্লব বললেই তো এই যে সংস্কারের কথাটা আসে, যখন এটাকে বিপ্লব বলা হয়, বিপ্লব ছাড়া তো এইভাবে মেসিভ সংস্কার কথা আসতে পারে না। যে সামাজিক বিপ্লব বলতে যেটা বোঝায়, সে কথাটা স্বীকার করলে আপনাকে সংস্কার করতে হবে। এই জন্যই বিএনপি বিপ্লব বলতে রাজি নয়, মানে তারা সংস্কারে রাজি নয় বলে বিপ্লব বলতে রাজি নয়। যারা সংস্কারে রাজি তারা এটাকে বিপ্লব বলবে, যারা সংস্কারে রাজি না তারা বিপ্লব বলবে না। বিপ্লব মানে হচ্ছে ব্যাপক সংস্কার, পরিবর্তন করা, এক্সিস্টিং কাঠামো পাল্টে দেওয়া। এই কারণে বিএনপি এটাকে বিপ্লব বলতে চাচ্ছে না। কিন্তু প্রফেসর ইউনূস স্পষ্ট বলছেন দেশ গড়ার সুযোগ দিয়েছে 24-এর গণঅভ্যুত্থান। এর মানে দেশ গড়া মানে কি? এটা 24-এর, প্রফেসর ইউনূস কিন্তু আগে বিপ্লব শব্দটা বলতেন, এখন বিপ্লব গণঅভ্যুত্থান দুইটা মিক্স করে বলেন। হ্যাঁ, বিপ্লবের মধ্যে গণঅভ্যুত্থান আপনার সবকিছুর ভর্তা আছে, আর গণঅভ্যুত্থানের মধ্যে বিপ্লবের উপাদান নেই। কিন্তু ডক্টর ইউনূসের কার্যক্রম সব বিপ্লবী। তিনি সংস্কার করতে চাচ্ছেন। তিনি চায়নার একটা মিডিয়াকে স্পষ্ট বলেছেন আমরা পূর্ণাঙ্গ সংস্কার করব। তো দর্শক, বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষের অঙ্গীকার। এই বাংলা নববর্ষ উপলক্ষে 24-কে যেভাবে উপস্থাপন করেছেন, 24-এর স্পিরিটকে যেভাবে ধারণ করেছেন, নট অনলি রিগার্ডিং বাংলা নববর্ষ, ডক্টর ইউনূস সব সময় যে কোনো বক্তব্যে 24-কে ধারণ করেন, 24-কে মহান করে উপস্থাপন করেন। এটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা ইঙ্গিত, কারণ বিএনপি 24-কে সবসময় ছোট করে ভুলিয়ে দিতে চায়, গুরুত্বহীনভাবে উপস্থাপন করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর, অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়, নতুন উদ্যমের সামনের দিকে এগিয়ে চলি। দেখেন, এই ডক্টর ইউনূসের এই পহেলা বৈশাখের থিওরি, এমনকি ঈদে যে ঘটনা ঘটিয়েছেন, এগুলো একদম বিএনপি পছন্দ করে না। কারণ কি দেখেন, বাংলাদেশে প্রায় 250 বছর পর একটু ভিন্ন মাত্রা ঈদ উদযাপন হয়েছে, আর সেই ঈদে মানুষ ঈদের দিন স্লোগান দিয়েছে যে স্যার আপনাকে 5 বছর চাই, 5 বছর চাই। ডক্টর ইউনূসকে 5 বছর চাই, এই জিকিরটা মূলত শুরু হয়েছে এবার ঈদের দিন থেকে। অতএব একটা সেই স্বাধীন সুলতানি আমলের কালচার রিভাইভ করে ঈদকে রাষ্ট্রীয় মর্যাদায় একটা উৎসব হিসেবে যে পালিত হয়েছে, ঈদ উৎসব, ঈদ র্যালি এবং নাট্যমঞ্চ থেকে শুরু করে শিল্পকলা একাডেমি, বিভিন্ন জায়গায় চাঁদ রাতের অনুষ্ঠান, এই বিষয়গুলোর ফলে ডক্টর ইউনূস যেভাবে মহান হয়েছেন, প্রশংসিত হয়েছেন, এটা বিএনপি একদম সহ্য করতে পারেন। ঠিক তদ্রুপ পয়লা বৈশাখের সেই পুরনো ভারতীয় রীতিনীতি পরিবর্তন করে বাংলাদেশি সংস্কৃতিকে যেভাবে রিভাইভ করেছেন প্রফেসর ইউনূসের যে সিম্পলিসিটি, এই জিনিসগুলো ডেফিনেটলি বিএনপিকে ব্যথিত করে। কারণ এর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস গ্লোরিফাইড হচ্ছেন, আর বিএনপি মনে করছে প্রফেসর ইউনূস গ্লোরিফাইড হলেই আমরা বাস খাচ্ছি। তো প্রফেসর ইউনূস এভাবেই বিএনপিকে নানান ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলেন বাঙালির চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে তরঙ্গ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণে স্পন্দনের নব অঙ্গীকারে। যাই হোক দর্শক, এবং সেই সম্রাট আকবরের কথা স্মরণ করেছেন। প্রকৃতপক্ষে পহেলা বৈশাখ যা, সেটাই প্রফেসর ইউনূস তুলে ধরেছেন। এখানে পলিটিক্যাল ইন্টেনশনে কোনো বিকৃতির ঘটনা প্রফেসর ইউনূস ঘটাতে দেন। এখন বিএনপির চরিত্র কিন্তু এটা যে তাদের রাজনৈতিক স্বার্থে যে কোনো কিছুকে ব্যবহার করবে, কিন্তু সেই সুযোগ কিন্তু থাকছে না। তো দর্শক, প্রফেসর ইউনূসের যে স্টেটমেন্ট, বক্তব্য, এটা বিএনপি সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে একটা চমৎকার জবাব। এবং দর্শক, একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, আপনি লিখে রাখতে পারেন, দিন যত সামনে যাবে বিএনপি তত আমাদের 24-এর এই মহান দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে, আর প্রফেসর ইউনূস বা সরকার 24-এর স্পিডের পক্ষে আরো বেশি জোরালো ভূমিকা পালন করবে। 24-এর স্পিডকে জারি রাখতে আরো বেশি সোচ্চার হবে সরকার, আরো বেশি সক্রিয় হবে, রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ নেবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে যোদ্ধা তারা স্বীকৃতি পাচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাচ্ছে, জুলাই যোদ্ধা স্বীকৃতি পাচ্ছে, তারা ভাতা পাচ্ছে, আরো পাবে, মোটা অঙ্কের টাকা পাবে, জুলাই শহীদ পরিবার পাবে। ইউরোপীয় ইউনিয়নও, আপনারা জানেন, না জানলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এই জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইউরোপীয় ইউনিয়নও মোটা অঙ্কের টাকা বাংলাদেশকে দিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।